গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সকলে ভালো আছো। তো তোমাদের সাহিত্য সম্ভারের 16 নম্বর অধ্যায় অর্থাৎ কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা সন্দীপন পাঠশালা এই রচনাংশের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। তো সেই প্রশ্ন উত্তরের পরবর্তী অংশ নিয়ে আজ আমি চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক। তো আগের ক্লাসে আমরা 15টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। আজকে তার পর থেকে দেখার পালা। 16 নম্বর প্রশ্ন থেকে দেখো, সীতারামের বাড়িতে কে দেখা করতে আসবেন? যে সীতারামের বাড়িতে কার আসার কথা? কে সীতারামের সঙ্গে দেখা করতে আসবে? কে? না, সীতারামের ধীরাবাবু অর্থাৎ ধীরানন্দ, তাই তো? তাহলে এর উত্তর হবে ধীরাবাবু বা ধীরানন্দ। তোমরা ধীরাবাবুও দিতে পারো বা ধীরানন্দও দিতে পারো, দুটোই কিন্তু সঠিক উত্তর হবে। হুম, আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, মনোরমাহীন বাড়িখানা তার আর দেখতে ইচ্ছে হয় না। এখানে তার বলতে কার কথা বলা হয়েছে? যে কার মনোরমাহীন বাড়ি আর দেখতে ইচ্ছে হয় না? কার? না, সীতারামের, তাই তো? যে মনোরমাহীন বাড়িখানা দেখতে ইচ্ছা হয় না, অর্থাৎ সেই মনোরমার বাড়িতে কে থাকে যার রোজ রোজ সেই মনোরমাহীন বাড়িটা দেখতে হচ্ছে, কিন্তু তার ইচ্ছে হয় না, ভালো লাগে না? কার? খুব স্বাভাবিক উত্তর যে সীতারামের, তাই তো? তাহলে এর উত্তর হবে সীতারাম। তো আগের দিন যেটা বলছিলাম যে তোমাদেরকে উত্তর আমি খুব সংক্ষেপে আহ একটা শব্দে কিংবা দুই তিনটি শব্দের মধ্যে এখানে দিয়েছি, কিন্তু তোমরা উত্তরে সবসময় পূর্ণ বাক্যে উত্তর লিখবে কিন্তু। ঠিক আছে? যেমন দেখো, মনোরমাহীন বাড়িখানা তার আর দেখতে ইচ্ছে হয় না। এখানে তার বলতে কার কথা বলা হয়েছে? তো তোমরা এর উত্তরে কি লিখবে? যে সবসময় মনে রেখো, প্রশ্নের মধ্যে যে বইয়ের লাইন তুলে দেওয়া থাকে কোটেশন করে, সেই লাইন যেমনটা থাকবে হুবহু তেমনটা লিখবে, তারপরে তার উত্তর লিখবে। কেমন? তো দেখো, এখানে যেমন বইয়ের একটি লাইন দেওয়া আছে যে মনোরমাহীন বাড়িখানা তার আর দেখতে ইচ্ছে হয় না, এটা ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, তাই তো? তো তোমরা যখন উত্তর লিখবে এটাই লিখবে, প্রথমে এই লাইনটি দেবে, অর্থাৎ মনোরমাহীন বাড়িখানা তার আর দেখতে ইচ্ছে হয় না, হাইফেন দিয়ে এখানে তার বলতে সীতারামের কথা বলা হয়েছে। ঠিক আছে? তারপর পরের প্রশ্ন, মনোরমা কবে মারা যায়? সীতারামের স্ত্রী মনোরমা কবে মারা যায়? সেই সাল, তারিখ, মাস উল্লেখ করতে বলা হচ্ছে। পুরোটাই কিন্তু উল্লেখ করবে, কারণ বইয়ে বা আমাদের আলোচ্য রচনায় পুরোটাই কিন্তু দেওয়া আছে। তোমরা যদি শুধু 1935 সালে বলো, তাও কিন্তু সম্পূর্ণ উত্তর দেওয়া হবে না। পুরো 1935 সালের 12ই ডিসেম্বর যেরকমটা আছে রচনাংশে তেমনটাই লিখো। হুম, তাহলে কিন্তু ফুল মার্কস পাবে। যাই হোক, তো এখানে কি লিখবে তাহলে? যে মনোরমা 1935 সালের 12ই ডিসেম্বরে মারা যায়। ঠিক আছে? তারপর 19-এর দাগে রাখো, মনোরমা ও সীতারামের মেয়ের নাম কি? মনোরমা আর সীতারাম, এদের মেয়ের নাম কি? কি ছিল? না, রত্নাবলী, তাই না? তাদের একটি মাত্র মেয়ে, শখ করে নাম রেখেছিল রত্নাবলী। মনে পড়ছে গল্পের লাইন? হুম। তো এখানে কি লিখবে উত্তর? যে মনোরমা ও সীতারামের মেয়ের নাম হলো রত্নাবলী। ঠিক আছে? এবার যদি তোমাদের শুধু মানে প্রশ্নে শুধু যদি দেয় যে মনোরমার মেয়ের নাম কি ছিল? রত্নাবলী। কখনো দিতে পারে সীতারামের মেয়ের নাম কি ছিল? রত্নাবলী। ঠিক আছে? বা তোমাদের বইয়ের লাইন অনুযায়ী ধরো প্রশ্ন দিল, মানে বইয়ের আলোচ্য রচনাংশের ভাষ্য অনুযায়ী, যে সীতারামের যেমন ছিল একটি মাত্র কন্যা, তেমনি ধরো প্রশ্ন দিল সীতারামের কন্যার নাম কি, তেমনি উত্তর দেবে রত্নাবলী। আচ্ছা, পরের প্রশ্ন, আইএ পড়া ছেলে দেখে কার বিয়ে দিয়েছিল?
কার? না, রত্নাবলীর। হুম, যে অনেক খুঁজে লেখাপড়া ছেলে দেখে বিয়ে দিয়েছিল, তাই তো? তাহলে আইএ পড়া ছেলে দেখে রত্নাবলীর বিয়ে দিয়েছিল। ব্যাস। তারপর পরের প্রশ্ন, আলোচ্য রচনায় বড় শোক ও নিষ্ঠুর আঘাত কে পেয়েছিল? কে পেয়েছিল? না, মনোরমা, তাই তো? তাহলে এখানে কি লিখবে? আলোচ্য রচনায় বড় শোক নিষ্ঠুর আঘাত মনোরমা পেয়েছিল। তার 22 তাই। মনোরমা বড় শোক পেয়েছিল কেন? সে শোক বা সেই নিষ্ঠুর আঘাত কেন পেয়েছিল? কিসের কারণ? যে তার একমাত্র মেয়ে রত্না তার বিধবা হওয়াতে, তাই তো? গল্পে ছিল যে তাদের একটি মাত্র মেয়ে, শখ করে নাম রেখেছিল রত্নাবলী, এবং অনেক খুঁজে লেখাপড়া ছেলে দেখে বিয়ে দিয়েছিল, আইএ পড়া ছেলে দেখে বিয়ে দিয়েছিল রত্নাবলী, কিন্তু কি হয়েছিল? তার অসুখ হয়েছিল, তার ফলে সে মারা যায়, তাই তো? তাই এখানে উত্তর কি হবে তাহলে? যে মনোরমা শোক পেয়েছিল কেন? কারণ তার একটা মাত্র মেয়ে রত্না তাকে বিধবা হতে দেখেছিল চোখের সামনে। হুম, এটা একটা মায়ের কাছে খুব কষ্টের, তাই না? তো যাই হোক, এখানে কি লিখবে তাহলে উত্তর? যে মনোরমা বড় শোক পেয়েছিল কেন? না, মনোরমা বড় শোক পেয়েছিল কারণ তার একমাত্র মেয়ে রত্না বিধবা হতে দেখে, হুম, বা বিধবা হওয়াতে। তোমরা ঘুরেও লিখতে পারো যে মনোরমার একমাত্র মেয়ে রত্নার বিধবা হওয়াতে সে বড় শোক পেয়েছিল, এরকম ভাবেও লিখতে পারো, কেমন? তারপর পরের প্রশ্ন, রত্না কবে বিধবা হয়? কবে হয়? না, 1935 সালের 8ই এপ্রিল, তাই তো? তাহলে এটা পূর্ণ বাক্যে উত্তর লিখবে যে রত্না 1935 সালের 8ই এপ্রিল বিধবা হয়, বা রত্না বিধবা হয় 1935 সালের 8 এপ্রিল, যেভাবে লিখতে পারো। তারপর পরের প্রশ্ন, রত্নার স্বামী কিভাবে মারা যায়? কিভাবে? যে জ্বর হয়ে বিকার হয়ে মরে যায়, তাই তো? যে অনেক জ্বর হয়, হঠাৎ বিকার হয়, বিকার হলে মরে যায়, অর্থাৎ খুব বাড়াবাড়ি হয়ে গেছিল, অ্যাকচুয়ালি তো জ্বর হয়ে। হুম, তোমরা যদি শুধু জ্বর হয়ে মারা যায় বলো তাহলেও ঠিক হবে, বইয়ে যেহেতু জ্বর হয়ে বিকার হয়ে আছে সেজন্যই এখানে উত্তরে বিকার হয়েও কথাটা উল্লেখিত করা হলো। তোমরা যদি চাও নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, কেমন? তো কি লিখবে? না, রত্নার স্বামী জ্বর হয়ে বিকার হয়ে মারা যায়, কেমন? তারপর পরের প্রশ্ন, কে চিরকাল দুঃখের তপস্যাই করলেন? কে, কার কথা বলা হচ্ছে? না, সীতারাম। হুম, তাহলে কি হবে? যে সীতারাম চিরকাল দুঃখের তপস্যাই করলেন, ঠিক আছে? তারপর পরবর্তী প্রশ্ন দেখো, দুঃখের মধ্যেই সে ভালো থাকে, বুকে বল পায়, মনে সান্ত্বনা পায়, শান্তি পায়, এখানে কার কথা বলা হয়েছে? দেখো এখানেও একটা বইয়ের লাইন তোলা আছে ইনভার্টেড কমার মধ্যে। হুম, তো এখানে কার কথা বলা হচ্ছে? কে দুঃখের মধ্যেই ভালো থাকে, বুকে বল পায়, মনে সান্ত্বনা পায়, শান্তি পায়? কে? না, সীতারাম, তাই তো? যে চিরকাল দুঃখের তপস্যা করেছে, দুঃখকেই আপন করে নিয়েছে সমস্ত সুখ বিসর্জন দিয়ে, তাই তো? তাহলে এখানে সীতারামের কথাই বলা হচ্ছে। তো উত্তরে কি লিখবে? না, যেরকম বইয়ের লাইন তোলা আছে কোটেশনের মধ্যে তেমনি কোটেশন দিয়ে এই বইয়ের লাইনটি আগে তুলবে, যে দুঃখের মধ্যেই সে ভালো থাকে, বুকে বল পায়, মনে সান্ত্বনা পায়, শান্তি পায়, হাইফেন দিয়ে এখানে সীতারামের কথা বলা হয়েছে। হুম, তারপর পরবর্তী প্রশ্ন, সীতারাম কিরকম মানুষ তুমি বলো দেখি? হাসি নাই, খুশি নাই, স্বাদ নাই, আহ্লাদ নাই, আলোচ্য রচনায়
এই কথাটি কে বলেছিল? কে বলেছিল? না, রায় কাকা। তাই তো, সীতারামের রায় কাকা ওরফে কানাই রায়। হুম। তাহলে কি লিখবে? এখানেও একই রকম বইয়ের লাইন দেওয়া আছে। তো আগে কোটেশন দিয়ে বইয়ের লাইনটি তুলবে যে সীতারাম কিরকম মানুষ তুমি বলো দেখি, হাসি নাই, খুশি নাই, সাধ নাই, আহ্লাদ নাই, বলে হাইফেন দিয়ে এবার উত্তর লিখবে যে আলোচ্য রচনায় এই কথাটি কানাই রায় বা রায় কাকা বলেছিল। তোমরা কানাই রায়ও বলতে পারো কিংবা রায় কাকাও বলতে পারো, দুটোই ঠিক হবে। কারণ সীতারাম তাকে রায় কাকা বলেই ডাকতো। হুম। এবং আমরা জানি রায় কাকা বলতে কানাই রায়কে বোঝানো হয়েছে। কেমন? যেটা খুশি দিতে পারো কিংবা এখানে আমি যেমনটা দিয়েছি তেমনি করে লিখতে পারো ব্র্যাকেটের মধ্যে দিয়ে। হুম। আচ্ছা। আচ্ছা, তারপর পরবর্তী প্রশ্ন। যাতে দুঃখ হবে তাই তুমি খুঁজে খুঁজে করবে, এই কথাটি কে কাকে বলেছিল? কে বলেছিল প্রথমে বলো? যে কানাই রায় বা রায় কাকা। কাকে বলেছিল? না, সীতারামকে। তো কি লিখবে উত্তরটা সাজিয়ে গুছিয়ে? যে প্রথমে যেমন কোটেশন দিয়ে যে লাইনটি আছে সেটা আগে তুলবে, যে যাতে দুঃখ হবে তাই তুমি খুঁজে খুঁজে করবে, দিয়ে ইনভাইটেড কমা ক্লোজ করে হাইফেন দিয়ে লিখবে এই কথাটি কানাই রায় বা এরকম ব্র্যাকেটে রায় কাকা দিয়ে রায় কাকা সীতারামকে বলেছিল। ঠিক আছে? তারপর পরবর্তী প্রশ্ন। সংসারে দুঃখই তো আসল জিনিস, আলোচ্য রচনায় এই কথাটি কে বলেছিল? এখানে দেখো যে বইয়ের লাইন তুলে তুলে প্রশ্ন করা আছে। হ্যাঁ। তো এটা হয়েই থাকে প্রায় গল্প বা কবিতার ক্ষেত্রে, এরকম ধরনের প্রশ্ন থেকেই থাকে। তাই টেক্সটটা তোমরা ভালো করে পড়বে, ফুটিয়ে ফুটিয়ে লাইনগুলো পড়বে যাতে মনে থাকে। হুম। তো যাই হোক, কি লেখা আছে? সংসারে দুঃখই তো আসল জিনিস, এটা কে বলেছিল? যে সীতারাম। অর্থাৎ রায় কাকা যখন তাকে এই সমস্ত কথা বলে যে তুমি কিরকম মানুষ, সবসময় দুঃখ নিয়ে থাকো, হাসি খুশি নেই, আহ্লাদ নেই মনে, শান্তি নেই, আহ, কেউ যদি সাহায্য করে তাও সে কারো সাহায্য নেবে না, জোর করে যেন দুঃখকে আঁকড়ে রেখেছে। বা যেমনটা বললেন এই এই আগের প্রশ্নটায়, যাতে দুঃখ হবে তাই তুমি খুঁজে খুঁজে করবে, এই সমস্ত কিছু বলার পর সীতারাম তখন তার উত্তর দেয় যে সংসারে দুঃখই তো আসল জিনিস, রাখা। হুম। তাহলে এই কথাটি কে বলেছিল? না, সীতারাম। তো কি লিখবে? যে এরকম যেমন লাইন তোলা আছে তেমন দেবে, যে সংসারে দুঃখই তো আসল জিনিস, দিয়ে এখানে যেমন ডট ডট দেওয়া আছে একদম হুবহু যেমনটা থাকবে তেমনটাই তুলবে, দিয়ে হাইফেন দিয়ে আলোচ্য রচনায় এই কথাটি সীতারাম বলেছিল। ব্যাস। হুম। তারপর ৩০-এর দাগে। নাচতে গেলে হোঁচট লাগে, বাঁচতে গেলে অসুখ করে, লোকের সঙ্গে বাস করতে গেলে ঝগড়াও হয়, সে কি আবার দুঃখ নাকি? এই মন্তব্যটি কার? কে বলেছিল এগুলো? কে বলেছিল? না, রায় কাকা বা কানাই রায়। তাই তো। তাহলে কি লিখবে? এটাতেও একই রকম, যেমনটা শুরুতে যেমন তিনটি ডট দেওয়া আছে তেমনি ইনভার্টেড কমা দিয়ে এরকম তিনটি ডট দিয়ে একদম হুবহু যেমন আছে তেমনটাই লিখবে। নাচতে গেলে হোঁচট লাগে, বাঁচতে গেলে অসুখ করে, লোকের সঙ্গে বাস করতে গেলে ঝগড়াও হয়, সে কি আবার দুঃখ নাকি? এরকমটা দিয়ে হাইফেন দিয়ে এই মন্তব্যটি রায় কাকার বা কানাই রায়ের। হুম। তারপর পরবর্তী প্রশ্ন। সমস্ত জীবনটাই পুরোই একভাবে কেটেছে, এখানে কার প্রসঙ্গে এমন বলা হয়েছে? কার কথা বলছে, কার প্রসঙ্গে বলা হচ্ছে? না, কানাই রায়ের উদ্দেশ্যে বলা হচ্ছে বা কানাই রায়ের প্রসঙ্গে বলা হচ্ছে। কে বলছে? সীতারাম। হুম। তো
সমস্ত জীবনটাই বুড়োর এই একভাবে কেটেছে। এইরকম লাইনটি পুরো তুলে কোটেশনের মধ্যে রেখে হাইফেন দিয়ে লিখবে, এখানে কানাই রায় বা রায় কাকার প্রসঙ্গে এমন বলা হয়েছে। হুম, যদি প্রশ্ন যদি এরকম থাকে যে সমস্ত জীবনটাই পুরোটাই একভাবে কেটেছে, দিয়ে এখানে এই কথাটি কে কার প্রসঙ্গে বলেছে, তখন তোমরা লিখবে সীতারাম কানাই রায় বা রায় কাকার প্রসঙ্গে বলেছে। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন। ধীরাবাবুদের সংসারটির হিতকামনা করেছে কে? কে করেছে? না, রায় কাকা। হুম, তো এটা কিভাবে লিখবে? না, ধীরাবাবুদের সংসারটির হিতকামনা করেছে রায় কাকা। এরকম হাইফেন সরি ব্র্যাকেটের মধ্যে দিয়েই লিখবে কানাই রায়। হুম, তারপর পরের প্রশ্ন। কানাই রায় কোন অসুখে ভুগে মরেছে? কি অসুখ হয়েছিল কানাই রায়ের? না, নিউমোনিয়া হয়েছিল। হুম, তো এখানে যেমন প্রশ্ন আছে তেমন উত্তর লিখবে যে কানাই রায় নিউমোনিয়ায় ভুগে মারা গেছে বা মরেছে। ঠিক আছে? তারপর পরের প্রশ্ন। কানাই রায় কাদের বাড়িতে মরেছিল? কাদের বাড়িতে? কানাই রায় কার বাড়িতে মরেছিল? ধীরা বাবুদের বাড়ি। হ্যাঁ, তো যেহেতু ধীরা বাবুদের সংসারটির হিতকামনা করতো, আহ, দেখভাল করতো কানাই রায়, তা শেষ বয়স অব্দিও ধীরা বাবুদের বাড়িতেই সে থাকতো। সেখানেই তার অসুখ হয়, সেখানেই তার মৃত্যু হয়। হুম, তো কে লিখবে? কানাই রায় ধীরা বাবুদের বাড়িতে মরেছিল বা মারা গেছিল বা তার মৃত্যু হয়েছিল, যেমনটা প্রশ্নে থাকবে সেরকমটাই লিখবে। তারপরের প্রশ্ন। কানাই রায়কে কে সেবা করেছিল? অর্থাৎ কানাই রায়ের অসুস্থতায় কে তাকে সেবা করেছিল? কে? না, সীতারাম। সীতারাম কানাই রায়ের দেখভাল করত, তার অসুস্থতায় তাকে সেবা করত। তাহলে কি লিখবে পুরো? যে কানাই রায়কে সীতারাম সেবা করেছিল। ঠিক আছে? তারপর পরের প্রশ্ন। রাতে কে প্রলাপ বকতো? প্রলাপ মানে যদিও বিস্তারিত আলোচনায় তখন আলোচিত হয়েছে সব নিয়ে। তো রাতে কে প্রলাপ বকতো? না, রায় কাকা। সে অসুস্থতায় বেঘোরে প্রলাপ বকতো, তার কোনো সে সময় কোনো জ্ঞান থাকতো না। হম, তো কে প্রলাপ বকতো? রায় কাকা বা কানাই রায়। তাহলে কি লিখবে? যে রাতে কানাই রায় বা রায় কাকা প্রলাপ বকতো। হুম, তারপর পরবর্তী প্রশ্ন। দিনের কোন ভাগে রায় কাকা একটু সুস্থ থাকতো? কোন ভাগে? না, সকালের দিকটায়। তাহলে কি লিখবে? সকালের দিকটায় রায় কাকা একটু সুস্থ থাকতো। ঠিক আছে? দেখো, তারপর দেখো, কে শেষ পর্যন্ত বুঝে গিয়েছিল যে সুখের মধ্যে সুখ নাই, দুঃখের মধ্যেই সুখ আছে? কে বুঝে গিয়েছিল এবং শেষ পর্যন্ত বলেছে এখানে, তার মানে তার মৃত্যুর আগ পর্যন্ত। তো এই রচনাংশে কার মৃত্যু হয়েছে? কে এই সমস্ত বিষয় নিয়ে আহ আলোচনা করেছেন? কে? না, কানাই রায় আর রায় কাকা। তাহলে কি লিখবে? যে কানাই রায় বা রায় কাকা শেষ পর্যন্ত বুঝে গিয়েছিল যে, দিয়ে হাইফেন দিয়ে কোটেশনের মধ্যে যেমনটা লেখা আছে যে সুখের মধ্যে সুখ নাই, দুঃখের মধ্যেই সুখ আছে। ঠিক আছে? দিয়ে দেন। তারপর পরের প্রশ্ন। প্রথম জীবনে কে দুঃখকে সহ্য শক্তি দিয়ে জয় করে সুখ পেয়েছিল? কে? কার কথা বলা হচ্ছে? কার কথা? যে দুঃখকে সহ্য শক্তি দিয়ে জয় করে সুখ পেয়েছে। তো আলোচ্য রচনায় আমরা কাকে দেখি যে কেবল দুঃখই পেয়ে গেছে সারাটা জীবন, অনেক লড়াই করে সে
সুখ পেয়েছিল এবং সেই সুখটাও তার নেই। সমস্ত সুখ বিসর্জন দিয়ে কেবল দুঃখকেই আপন করে নিয়েছে। কে কার কথা বলা হয়েছে? এই রকম আলোচ্য রচনায় কে এমনটা দুঃখকে আপন করে নিয়েছিল? সীতারা, তাই তো? তাহলে এর উত্তর কি লিখবে? না, প্রথম জীবনে সীতারাম দুঃখকে সহ্য শক্তি দিয়ে জয় করে সুখ পেয়েছিল। ঠিক আছে, তারপর 40-এ দাগ। সন্দীপন পাঠশালা কে তৈরি করেছিল? কে? সীতারাম। সন্দীপন পাঠশালা সীতারামের তৈরি। তাহলে কি লিখবে উত্তর? যে সন্দীপন পাঠশালা সীতারাম তৈরি করেছিল। তারপর 41, সন্দীপন পাঠশালা তৈরিতে আর কার অবদান ছিল? সেই সন্দীপন পাঠশালা তৈরি করতে আর কে সীতারামকে সাহায্য করেছিল বা পাশে ছিল? কে? কার কথা বলা হচ্ছে? না, ধীরানন্দ, সীতারামের ধীরা বাবু। তাহলে কি লিখবে? সন্দীপন পাঠশালা তৈরিতে ধীরানন্দেরও অবদান ছিল। ঠিক আছে, তারপর পরের প্রশ্ন। সন্দীপন পাঠশালার শিক্ষক কে? সন্দীপন পাঠশালার শিক্ষক কে ছিল? না, সীতারাম। তাহলে লিখবে সন্দীপন পাঠশালার শিক্ষক ছিলেন সীতারাম বা ছিল সীতারাম। তারপর আজ পর্যন্ত পড়ালে সীতারামের ছাত্রের সংখ্যা কত হতো? কত? প্রায় 500 জন। রচনাংশে আমরা দেখি সীতারামকে বলতে দেখি যে আজ পর্যন্ত পড়ালে আমার ছাত্রের সংখ্যা 500 জনেরও কম নয়। প্রায় 500 জন বা 500 জনেরও বেশি হতে পারে। তাই এই প্রায় শব্দটা ব্যবহার করা উত্তরের মধ্যে। বুঝলে? যখন তোমরা এক্সাক্ট কোনো সংখ্যা জানো না, যে হয়তো হতে পারে 500, সঠিক জানা নেই, তার বেশিও হতে পারে কমও হতে পারে, তখন প্রায় শব্দটা উল্লেখ করব। ঠিক আছে, তো যাই হোক, এখানে তাহলে কি উত্তর হবে? যে আজ পর্যন্ত পড়ালে সীতারামের ছাত্রের সংখ্যা প্রায় 500 জন হতো। ঠিক আছে, তারপর পরের প্রশ্ন। আলোচ্য রচনায় কে মুনসেফ হয়েছিল? কে? জয়ধর, সীতারামের একজন ছাত্র, যে বড় হয়ে মুনসেফ হয়েছিল। তার উত্তরে কি লিখবে? আলোচ্য রচনায় জয়ধর মুনসেফ হয়েছে। ঠিক আছে, তারপর পরের প্রশ্ন। কে রেলে চাকরি করে? কে? বাবুদের নরেন। সেও, এই নরেনও সীতারামের ছাত্র। এখানে যাদের যাদের কথা বলা হচ্ছে, কে বড় হয়ে কি হয়েছে, সবাই সীতারামের ছাত্র। যাই হোক, এখানে কি উত্তর দেবে? যে বাবুদের নরেন রেলে চাকরি করে। যদি ভালো চাকরি থাকে প্রশ্নে তাহলে ভালো চাকরি দেবে, শুধু চাকরি থাকলে শুধু চাকরি। তো এখানে শুধু চাকরি আছে, তাহলে বাবুদের নরেন রেলে চাকরি করে। তারপর পরের প্রশ্ন। কাদের বাড়ির কয়েকটি ছেলে ম্যাট্রিক পাস করেছে? কাদের বাড়ির? সাহাদের বাড়ি। তাহলে কি লিখবে? সাহাদের বাড়ির কয়েকটি ছেলে ম্যাট্রিক পাস করেছে। তারপর পরবর্তী প্রশ্ন। কোন ছাত্রদের জন্য সীতারামের সবচেয়ে বেশি দুঃখ? কোন ছাত্র? দেবু শ্যামুর জন্য। এই দেবু শ্যামু এরা হলো সীতারামের ছাত্র, কিন্তু এদের কার্যকলাপের জন্য সীতারাম সবচেয়ে বেশি দুঃখ পায়। তাহলে কি লিখবে? যে দেবু শ্যামুর জন্য সীতারামের সবচেয়ে বেশি দুঃখ। ঠিক আছে, পরের প্রশ্ন। শ্যামু কি করে? কি করে? সে একটি সাধারণ চাকরি করে। তাহলে কি লিখবে? যে শ্যামু একটি সাধারণ চাকরি করে। তারপর পরের প্রশ্ন।
সীতারামের কোন ছাত্র রূঢ় ও রুক্ষভাষী? কোন ছাত্র? না দেবু। তাহলে কি লিখবে? আহ সীতারামের আহ একজন ছাত্র দেবু, সে রূঢ় ও রুক্ষভাষী। ঠিক আছে। তারপর বা শুধু দেবু দিয়ে বলতে পারো যে দেবু রূঢ় ও রুক্ষভাষী। হুম। তারপর পরের প্রশ্ন, আলোচ্য রচনাংশে কে দিন রাত্রি লোকের সঙ্গে ঝগড়া করে? কে? না দেবু। যেহেতু রূঢ় ও রুক্ষভাষী, যে সকলের সঙ্গে তাই ঝগড়া বাঁধে। হ্যাঁ, এবং এদের জন্যই, এই দেবু আর শ্যামুর জন্যই আহ, সীতারামের সবচেয়ে বেশি দুঃখ। তার কারণ তোমরা দেখতে পাচ্ছ, শ্যামু ভালো জায়গায় পৌঁছাতে পারেনি, সে একটা সাধারণ চাকরি করে। হম। এবং দেবু, সে সংসার নিয়েই আছে, কিন্তু শুধুমাত্র সংসার করলে হয়, সে কিনা খুবই রূঢ় এবং প্রচন্ড রুক্ষভাষী, দিনরাত সকলের সঙ্গে ঝগড়া হয়। তাই জন্য সীতারামের ভারী দুঃখ দেবু শ্যামর জন্য। হম। তাহলে এখানে কি লিখবে? যে আলোচ্য রচনাংশে দেবু দিনরাত্রি লোকের সঙ্গে ঝগড়া করে। হম। তারপর পরের প্রশ্ন, ছাত্রগুলি মানুষ হলে সব থেকে বেশি সুখী কে হতো? না সীতারাম। তাই তো? আগে ক্লাস করতে বলছিলাম যে ছাত্রছাত্রীরা ভালো জায়গায় পৌঁছালে, তারা মানুষের মতো মানুষ হলে শিক্ষক শিক্ষিকারা সব থেকে বেশি খুশি হয়। হম। তো এখানে সীতারাম তাদের শিক্ষক, তাদের পণ্ডিত, সে ছোট থেকে তাদেরকে পড়িয়েছে যাতে তারা বড় হয়ে ভালো জায়গায় পৌঁছাতে পারে, তারা মানুষের মতো মানুষ হতে পারে। হুম। তাই এই যে দেবশ্যামু মানুষের মতো মানুষ হয়নি, তাদের জন্য যে এত দুঃখ পায়, তাই জন্যই সীতারাম বলছিল যে এরা মানুষ হলে সব থেকে বেশি খুশি আমি হতাম। সীতারাম সব থেকে বেশি খুশি হতো। তাহলে এখানে উত্তর কি হবে? যে ছাত্রগুলি মানুষ হলে সব থেকে বেশি সুখী হতো সীতারাম। কেমন? তারপর পরের প্রশ্ন, কে সীতারামের বাড়ির সামনে দিয়ে আসা যাওয়া করলেও সীতারামের সঙ্গে দেখা করে? কে? কার কথা বলা হচ্ছে? না জয়ধর। সে সে আহ, ভালো চাকরি করে, তাই তার তার ছোটবেলার পণ্ডিতের কথা আর মনে নেই, তাকে অবহেলা করে। হম। যাই হোক, তাহলে আহ কি লিখবে এখানে উত্তর? যে জয়ধর সীতারামের বাড়ির সামনে দিয়ে আসা যাওয়া করলেও সীতারামের সঙ্গে দেখা করে না। ঠিক আছে। তারপর মাঝে মাঝে হাই স্কুলের মাস্টারদের সঙ্গে দেখা করে। কে? এখানে কার কথা বলা হচ্ছে? যে তার পণ্ডিত সীতারাম তার বাড়ির সামনে দিয়ে আসা যাওয়া করলেও তার সাথে দেখা করে না, কিন্তু মধ্যে মধ্যে হাই স্কুলের মাস্টারদের সঙ্গে দেখা, অর্থাৎ মাঝে মাঝে তার হাই স্কুলের মাস্টারদের সঙ্গে দেখা করে। কে? কার কথা বলা হচ্ছে? খুবই সহজ, যে জয়ধর। তাই তো? তাহলে লিখবে জয়ধর মাঝে মাঝে হাই স্কুলের মাস্টারদের সঙ্গে দেখা করে, কিংবা ঘুরিয়েও লিখতে পারো যে মাঝে মাঝে হাই স্কুলের মাস্টারদের সঙ্গে দেখা করে জয়ধর। কেমন? তারপর পরের প্রশ্ন, চোখের চিকিৎসার জন্য সীতারাম সাহায্য চাওয়াতে জয়ধর কিভাবে টাকা পাঠিয়েছিল? কিভাবে? না মানি অর্ডার। সে নিজে আসেনি, মানি অর্ডার করে টাকা পাঠিয়েছিল। হুম। তো কি লিখবে? চোখের চিকিৎসার জন্য সীতারাম সাহায্য চাওয়াতে জয়ধর মানি অর্ডার করে টাকা পাঠিয়েছিল। ঠিক আছে। তারপর পরের প্রশ্ন, চোখের চিকিৎসার জন্য সীতারাম সাহায্য চাওয়াতে জয়ধর কত টাকা মানি অর্ডার করে দিয়েছিল? কত টাকা? না 5টি টাকা। 5 টাকা। কি লিখবে? পূর্ণ বাক্যে উত্তর লিখবে যে চোখের চিকিৎসার জন্য সীতারাম সাহায্য চাওয়াতে জয়ধর 5 টাকা মানি অর্ডার করে দিয়েছিল।
কেমন? তারপর পরের প্রশ্ন, মানি অর্ডার করে সীতারামের চিকিৎসার জন্য টাকা পাঠালেও একছত্র লেখার অবকাশ হয়নি কার? তার ছোটবেলার পণ্ডিত সীতারাম, সে অসুস্থ, তার চোখের চিকিৎসা করাবে, তাই জন্য তার পুরনো ছাত্রদের কাছে একটু সাহায্য চেয়েছে। তো একটু মানুষের কুশল জিজ্ঞেস করে বা কিছু বলার থাকে, হুম, সে তো দেখা করেই না, টাকাও মানি অর্ডার করে পাঠাচ্ছে, কিংবা যখন টাকা পাঠাচ্ছে তখন যে একটু এক লাইন দু লাইন সে তাতে কিছু লিখে দেবে সীতারামের জন্য, সেটাও তার অবকাশ হয়। তার জন্য সীতারাম খুবই দুঃখিত। হুম, তো এখানে কার কথা বলা হচ্ছে? কার অবকাশ হয়নি একছত্র লেখার? না, জয়ধরের, তাই তো? তাহলে কি লিখবে? যে মানি অর্ডার করে সীতারামের চিকিৎসার জন্য টাকা পাঠালেও একছত্র লেখার অবকাশ হয়নি জয়ধরের। হুম, হুম। বা তোমরা ঘুরিয়ে লিখতে পারো যে মানি অর্ডার করে সীতারামের চিকিৎসার জন্য টাকা পাঠালেও জয়ধরের একছত্র লেখার অবকাশ হয়। ঠিক আছে, যাই হোক, পরের প্রশ্ন। নরেন সীতারামের চিকিৎসার জন্য কত টাকা দিয়েছিল? কত দিয়েছিল? হ্যাঁ, 10 টাকা। তাহলে কি লিখবে? নরেন সীতারামের চিকিৎসার জন্য 10 টাকা দিয়েছিল। হুম, আজকে এটুকু। তো তোমাদের সাহিত্য সম্ভারের 16 নম্বর অধ্যায়, আহ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা সন্দীপন পাঠশালা রচনাংশ থেকে যে কিছু প্রশ্ন উত্তর নিয়ে যে আলোচনা হলো, আশা করছি তোমরা এতে উপকৃত হবে এবং সব প্রশ্ন উত্তর তোমরা বুঝতে পেরেছো পরিষ্কারভাবে। এবং যদিও বা কোথাও অসুবিধা থেকে থাকে, যে কোনো প্রশ্নের উত্তর বুঝতে পারোনি বা কোনো সন্দেহ আছে, এরকমটা হলে তোমরা অবশ্যই জানাতে পারো। আমি তোমাদেরকে আবার বলে দেওয়ার চেষ্টা করবো। কেমন? তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ক্লাসে এই অধ্যায়ের পরবর্তী প্রশ্নাবলী নিয়ে। কেমন? ধন্যবাদ।